হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আমি কাল রাত্রে আমার একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা কিন্তু আপনাদের সঙ্গে হতে পারে। বি কেয়ারফুল। আমার যে অ্যাক্টিভ জিমেল আইডিটা, সেটা প্রায় 2015 সাল থেকে অ্যাক্টিভ। তা আমি এক্সপেক্ট করছিলাম দুটো জরুরি মেল, কিন্তু কিছুতেই মেল দুটো আসছে না। তা ভাবছি কেন আসছে না। তারপরে আমি যখন মেল চেক করতে গেলাম, তখন দেখলাম জিমেল 15 GB ফ্রি ডাটা দেয়, স্পেস দেয়। সেই স্পেসটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তা 8-9 বছরে অনেক ছবি তোলা আছে, অনেক মেল আছে, সবগুলো পরিষ্কার করতে করতে একটা ভিডিও পেলাম, যে ভিডিওটা আমার 2021 সালের ডিসেম্বরের। সেখানে দেখে আমার ভালো লাগলো, ওখানে বেশ কিছু জরুরি তথ্য আছে। তখন চুলটা একটু কালো ছিল, করোনা থেকে সবে উঠেছি, মরেই যাচ্ছিলাম প্রায়। তা সেখানে যে ছেলেটি আমার একটা ইন্টারভিউর মতো নিচ্ছে, খুব ভালো ছেলে, অরিজিনাল আকাশ ঘোষ তার নাম। তার জন্যই মূলত এই চ্যানেলটা আমার 2020 সালের আগস্টে খোলা। সে আরেকটি ছাত্র আরেকজন ছিল, কিন্তু মূলত এই বলছিল, স্যার আপনার যে ভিউ সেটা আপনি তো দিতেই পারেন। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করে দেখতে পারি। তো সেই সময় তো চ্যানেল করা হয়েছিল, কিছু কথাও বলা হয়েছিল। ওই ভিডিওটা একটা বেশ সবাই মিলে শেয়ার মার্কেট নিয়ে আলোচনা হচ্ছে আমার একটা জায়গায়, এবং ওদের যে স্টুডেন্টরা নানা রকম প্রশ্নগুলো করতো, সেই প্রশ্নগুলো ওরা লিখে লিখে রাখতো আর আমাকে জিজ্ঞেস করতো, আমি ওদের গিয়ে বলতাম। তাই অবাক হওয়ার কিছু নেই। ওটা মানে এই আষাঢ় মাস চলছে, আষাঢ় মাসে উইন্ড চিটার পড়ে আছি কেন, ওটা 2021 সালের ডিসেম্বরের একটা ভিডিওটা 10 মিনিটের। আপনারা পারলে ভিডিওটা দেখবেন। ভিডিওতে বেশ কিছু জরুরি কথা আছে। আর আমার একজন ছাত্র বলল, কালকের ওই ভিডিওর নিচে কে একজন কিছু লিখেছেন, ওই স্যার আপনিও বিজ্ঞাপন করছেন, আপনাকে শ্রদ্ধা করি, এই নিয়ে পরে কথা বলবো। এটা তোলা রইল, এর উত্তর আমি দেব। তার একটাই কারণ, অনেক কথার পিঠে অনেক কথা হয়, কিন্তু আজকে আমাদের মূল বিষয় সেটা নয়। আজকে উইকেন্ড, আমরা প্রথমে একটু আপডেট দেবো, তারপর আবার একটু পড়াবো, এরম অনুযায়ী আর কিছু প্রশ্নের উত্তরও এখানে থাকবে। মন দিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। প্রথম যেটা কথা হচ্ছে, যে আমরা আগের দিন লাস্ট যে ভিডিওটা, মানে কাল রাত্রে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, ওটা নয়, ওটা আমার পুরোনো ভিডিও, কিন্তু ওই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। করোনার সময় ক্র্যাশ হওয়ার পরে মার্কেট যখন টানা বাড়তে শুরু করলো, 8,000 এসে গেছিলো করোনার সময়, তারপরে 8,000 থেকে যখন 18,300 হয়ে যায়, সেই সময় আমি যখন বলি না ইটস এনাফ, এবার প্রফিট বুক করা হোক, মানে ধরা যায় 20 মার্চ এপ্রিলে ক্র্যাশ হয়েছে করোনার, তারপরে কন্টিনিউয়াস বাড়তে 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 ওটা অক্টোবর নভেম্বর নাগাদ আমি বলছিলাম এবার একটু সেল করে দেওয়া উচিত, দিয়ে ডিসেম্বরে ওইটা কথা। আর এইরকম না কোনো জায়গা নেই। এই যে স্টুডেন্ট যারা, ওরা আমি ওখানেও পড়াতাম, ওখানে ওরা বেশ 27-28 জন মিলে শনি রোববারে ওরা একটা বেশ দারুণ গেট টুগেদার করতো, ওই চা খাওয়া হতো, শেয়ার মার্কেট নিয়ে আলোচনা হতো। ওইটাই কোনো স্টুডেন্ট রেকর্ড করেছিল, দিয়ে আমাকে দিয়েছিল। এতদিন বাদে ওটা দেখলাম, আর আকাশের কথাও মনে পড়লো। আজকে আমি আপনাদের সঙ্গে যে কথা বলছি, তার জন্য কিন্তু ওই ছেলেটির একটা বিশাল হাত আছে। ও কালনাতেই একটা বেশ রিনাউন্ড ফ্যামিলিরই ছেলে, সিভিল ইঞ্জিনিয়ার। করোনার সময় লকডাউনে বাড়ি চলে এসেছিলো, এখন নিশ্চয়ই স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছে। আমি 5 কাজে থাকি, যোগাযোগ হয় না, কিন্তু খুব ভদ্র এবং ভালো ছেলে। তার ভিডিওটা আপনারা দেখবেন, কাজে লাগবে। এবার আসি, আমি কালকে রাত্রের ভিডিওর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তাতে সুন্দরভাবে আমি বলেছিলাম যে মার্কেটে কি হবে, প্রত্যেকবার ওপরে চলে গেলে বেচতে হবে। এবার সেই জায়গায় দেখতে গেলে আপনারা যদি খেয়াল করে দেখেন, বৃহস্পতিবার মার্কেট প্রথমে প্লাসে খুলেছিল। সেই প্লাস থেকে মার্কেট ন্যারোড, ব্যাঙ্ক নিফটি 400 পয়েন্ট, নিফটি অনেকটা পড়ে গেছিলো। গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। সেইখান থেকে প্রায় 100 পয়েন্ট প্লাস থেকে 400-450 পয়েন্ট মাইনাস হয়ে, তাহলে যারা ওপরে বেঁচেছে এভরিবাডি স্যাটিসফাইড, আপনারা অনেক সস্তায় দাম পেলেন। আবার শেষ বেলায় ব্যাঙ্ক নিফটি 500 পয়েন্ট তেজি হয়ে ওপরে চলে গেছিলো। শুক্রবারও ঠিক তাই, ব্যাঙ্ক নিফটি প্রথমে প্লাসে খুললো, তারপর মাইনাস, সেখান থেকে তেজি হলো, সেখান থেকে মার্কেট পড়ে গেল। শেষ বেলায় মার্কেট আরেকটু পড়েছে, এবং দুপুর 2:30টার পরে একদম বোঝাই যাচ্ছিলো মার্কেট ওখান থেকে পড়ে যাবে। তাহলে এইটুকুনি বোঝা যাচ্ছে যে শেয়ার মার্কেট নিয়ে আপনি যদি সিরিয়াসলি ভাবেন, বা একটু ভালো রকমভাবে পড়াশোনা করেন, বা শেয়ার মার্কেটটাকে জীবনের একটা অঙ্গ হিসেবে মেনে নিতে পারেন, সবার জন্য বলছি না, যারা এটা সিরিয়াসলি দেখতে চাইছেন। মার্কেট কিন্তু আগে থেকে বলা যায়। এবার সবসময় তো সব কথা বলা যায় না, কিন্তু জাস্ট একটা দুটো কথার ওপর দাঁড়িয়েও যে মার্কেটটা সুন্দরভাবে চলে, তার একটা কারণ যে কথাগুলো আমি বলছি তার উপর আমারও অনেকদিনকার স্টাডি রয়েছে। আর এটার জন্য ভীষণ রকম যে আপনাকে পড়াশোনা করতে হবে তা নয়। যারা প্রশ্ন করছেন স্যার কিছু বই আছে, সেই বইগুলো পড়ে কি শেয়ার মার্কেট পড়া যাবে, বা ইউটিউব দেখে, আমি বলবো দেখুন যতই বই পড়ুন, আমিও কয়েক হাজার পাতার বই পড়েছি, কিন্তু দেখেছি বইয়ের সঙ্গে যখন মার্কেটে কাজ করতে যাবেন তখন কথা মেলে না। প্রত্যেকটা মানুষের যেমন নেওয়ার ক্ষমতা আলাদা, প্রত্যেকটা মানুষের ডেলিভার করার ক্ষমতাও আলাদা। আপনি যতই পড়ুন, কিন্তু যখন ট্রেড করবেন, সেই ট্রেডটা যখন লসে ঢুকবে বা প্রফিটে ঢুকবে, সেই সময় আপনার যে অ্যাড্রিনালিন হ্রাস হবে, সেই অনুযায়ী আপনার
বুদ্ধি, সে অনুযায়ী আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা, তার উপর দাঁড়িয়ে শেয়ার মার্কেট থাকে। বই পড়লে আপনারা ভালো ধারণা তো পাবেন। দেখুন, আমি একজন শিক্ষক হয়ে আমি বলবো যে বই পড়বেন না, তা তো হয় না। কিন্তু কয়েকজন লিখেছেন, সব প্রশ্ন তো আমার সব কমেন্ট আমাকে আমার স্টুডেন্টরা বলেও না, আমি অতটা দেখার সময়ও পাই না। তবে পড়াশোনা করলে তার একটা নিশ্চয়ই দাম আছে। তবে ওখানে মূলত চার্ট আর স্ট্র্যাটেজি নিয়ে কথা বেশি বলা হয়। আমি আবার বলছি, অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি, অরিজিনাল স্টক মার্কেট সাইকোলজি আর মানি ম্যানেজমেন্টের উপরই চলে। আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে কিছু করলে কিন্তু আপনি অটোমেটিক টেনশনে পড়বেন, এটাই স্বাভাবিক ব্যাপার। যারা আমার কাছে সঙ্গে কথা বলতে চাইছেন, একটু আমি একটা বুদ্ধি দিয়ে দিই। দেখুন, আমি ফোন নাম্বার আমার সোশ্যাল মিডিয়ায় দিই না, কিন্তু আপনি যদি আপনার কমেন্ট মানে আমার ভিডিওর নিচে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেন, আমি ভীষণ ব্যস্ত মানুষ নই, আমি আপনার ওই নাম্বারে ফোন করে নেব। তাহলে সেখানে আপনি যখন আপনার সঙ্গে আমার কথা হয়ে যাবে, আপনি আপনার কমেন্টের সেকশন থেকে আপনার ফোন নাম্বারটাকে ডিলিট করে দেবেন, ইটস ওকে। তাহলে আপনাকেও কেউ বিরক্ত করবে না। কথা বলাই যায়, কিন্তু সবসময় তো কথা বলার সিচুয়েশন থাকে না। আপনি ফোন নাম্বার দিলে আমি ঠিক কথা বলে নেব। আপাতত প্রশ্নের উত্তরগুলো সব দিতে পারলাম। এবার তাড়াতাড়ি খাতা পেন বের করে ফেলুন। আজ আমরা কিন্তু আর একটু পড়াশোনা করব। আগের দিন আমরা কি শিখেছিলাম? মুভিং অ্যাভারেজ শিখেছিলাম। ও হ্যাঁ, যারা মুভিং অ্যাভারেজ নিয়ে বলছেন দাদা একটু ভালো করে আলাদা করে ভিডিও করে দিন, আর ইউটিউবে প্রচুর মুভিং অ্যাভারেজ নিয়ে ভিডিও রয়েছে। যে কোনো আপনি বলবেন যে আপনি নিজে পড়াচ্ছেন বা আপনি শেখাতে চাইছেন, আমরা অন্য কারো কেন সাবস্ক্রিপশান দেখবো বা অন্য কিছু দেখবো। যে কোনো দেখুন, জ্ঞান যেখান থেকে পাবেন কোনো অসুবিধা নেই। আর আমি শেখার জন্য বহু বহু দূর গেছি, সেসব গল্প শুনলে আপনাদের হাসি পাবে। কিন্তু সপ্তাহে একদিন দেখা করতে আসতেই পারেন, বা মাসে একবার এসে দেখা করে গেলেন, কোনো তো অসুবিধা কিছু নেই। তাহলে আপনারাও কথা বলা যাবে, কথা মার্কেট নিয়েও কথা বলা যাবে, আপনাদের সঙ্গেও দেখা হবে। এমন কিছু দূর নয়, যদি ইচ্ছা থাকে আসা যায়। অম্বিকা কালনা ব্যান্ডেল থেকে তো 1 ঘন্টা মতো লাগে লোকাল ট্রেনে। আর এখানে জায়গাও ভালো, মা সিদ্ধেশ্বরী আছেন, সরস্বতী পুজো এখানে খুব ভালো হয়, পাশেই মায়াপুর, ঘুরেও যেতে পারেন। আর আমি যদি থাকি অবশ্যই দেখা হবে। আর ফোন নাম্বার নিয়ে তো বলেই দিলাম। মূলত যেই ব্যাপারটা বলতে চাইছি, আগের দিন যেমন মুভিং অ্যাভারেজ নিয়ে বলছিলাম, মুভিং অ্যাভারেজ আপনারা যে কোনো ইউটিউবে সার্চ করবেন, হিন্দি বাংলা চ্যানেল আছে কিনা আমি জানি না, হিন্দি চ্যানেলে মুভিং অ্যাভারেজ কী করে দেখা হয় এটা দেখে নেবেন। তাদের সাবস্ক্রিপশন করলে তাদের পয়সা আর দিতে হচ্ছে না। এবার তারা যেগুলো বলছে সেগুলো অতটা কানে নেবেন না। আর আমি আর একটা ইউটিউব চ্যানেল করব ভাবছি। তার একটা কারণ, আমার যারা হিন্দি ভাষাভাষী আমার ছাত্রছাত্রীরা আছে তাদের একটু অভিমান হয়েছে, বা একটা অন্য আমার একটা স্টুডেন্টের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি রোজ মার্কেট নিয়ে কিছু বলার চেষ্টা অন্তত করবো, অন্তত ভাবছি এরকম। এই ইউটিউব চ্যানেলটা তো থাকবেই, তার এখানে খোলামেলা আমি অনেক কথা বলতে পারি। ওখানে হয়তো মার্কেট ওরিয়েন্টেড আর অন্যরকম কথা বলবো। আমি বলে দেবো ইউটিউব চ্যানেলটা যখন হয়ে যাবে, আমি তার কী নাম সেটা বলে দেবো। এবার খাতা পেন বের করে নিন। এবার মুভিং অ্যাভারেজ আর আরএসআই, আগের দিন যেটা বলেছিলাম, আজ আমরা একটা অন্য কথা শিখবো। দেখুন, ইন্ডিকেটার যেরকম থাকে, ইন্ডিকেটার্স দু রকম হয়, একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটার্স, একটা ল্যাগিং ইন্ডিকেটার্স। তার মানে কি? লিডিং ইন্ডিকেটার্সে বলছে যে আপনার যখন ঘটনা ঘটবে মার্কেটে, তখন মোটামুটি এই ইন্ডিকেটার্সগুলোর মাধ্যমে মুভমেন্ট কোন দিকে হতে পারে তার একটা ধারণা করা যায়। আর ল্যাগিং ইন্ডিকেটার্স মানে হচ্ছে যে ঘটনাগুলো হয়ে যাওয়ার পরে আপনাকে মার্কেট নিয়ে বলবে। দুটো ইন্ডিকেটার্সই ভালো। তা আরএসআই একটা লিডিং ইন্ডিকেটার্স, আর মুভিং অ্যাভারেজ ইজ এ ল্যাগিং ইন্ডিকেটার্স। ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। ধরুন একটা শেয়ারের দাম 120 টাকা, বা মার্কেট কোনো একটা জায়গায় চলছে, একটা জাস্ট স্টক দিয়ে বোঝায় 120 টাকা। আপনার লিডিং ইন্ডিকেটার্স এই ইন্ডিকেশনটা অন্তত দেবে যে এখান থেকে মার্কেট বাড়তে পারে বা পড়তে পারে। হ্যাঁ, এটা সবসময় যে ঠিক হবে তার কোনো কথা নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নানা রকম যে লিডিং ইন্ডিকেটার্সগুলো দেখি, সেগুলো অন্তত মার্কেটের মুভমেন্টটা যে কোন দিকে যাবে এটার আগে থেকে একটা আভাস দেয়। এবার আপনারা বলেন তাহলে স্যার ল্যাগিং ইন্ডিকেটার্সে কেন কাজ করবো, লিডিং ইন্ডিকেটার্সে কাজ করবো? লিডিং ইন্ডিকেটার্স অনেক সময় ফলস হয়, ফলস ব্রেকআউট তো অনেক সময় মার্কেটে হয়। তবে এগুলো একটা সাপোর্ট। যেমন আরএসআইতে আগে বলছিলাম যে ওভারবট কন্ডিশন 80 ওপরে গেলে সবাই বেচতে শুরু করে, তো মার্কেট তো ফাটিয়ে ওপরে যখন চলে এসছে, তখন তো ওভারবট কন্ডিশন হচ্ছে না। বা করোনার সময় তো ওভারসেলই দেখাচ্ছিল আর মার্কেট সমানে পড়ে যাচ্ছিল। তার সঙ্গে আরও অনেক থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপার থাকে। মুভিং অ্যাভারেজকে আমরা সাপোর্ট হিসেবে দেখতে পারি, ভলিউম দেখতে পারি, মার্কেটের বাজে খবর খারাপ খবরের ওপর দাঁড়িয়েও দেখতে পারি। মার্কেটের কন্ডিশন অনেক কিছুর ওপর নির্ভর করে। আর মুভিং অ্যাভারেজ যখন খুঁজেই পেয়ে গেছেন, একটু যে কোনো ভিডিও দেখে নেবেন, আমি দেখানোর চেষ্টা করব। তবে এর জন্য না একটুখানি একটা আমি জানি কম্পিউটারের সঙ্গে ওয়েব ক্যাম লাগে, একটা স্পেশাল কথা বলার ব্যাপার লাগে। আমি করবো, এগুলো ধীরে ধীরে করা যায়, কিন্তু একটু 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 খাটুন না, একটু পরিশ্রম করুন না। আমাকে বহুজন এটা বলেছে, আসছি ল্যাগিং লিডিংয়ে এক্ষুনি আসছি। আমাকে বহুজন ফোন করেছেন এবং জানতে চেয়েছেন, তারা চাইছেন যে আমি তাদের স্টক মার্কেটে তারা কিছু ইনভেস্ট করবে, আমরা তাদের বলি দেখুন আমি তো জ্যোতিষী নই, আর ওই কী শেয়ার কিনলে আপনাদের অনেক টাকা হয়ে যাবে এসবের জন্য এসব ইউটিউব চ্যানেল খুলিনি। একটু শিখুন, একটু জানুন। আর আমাকে তো দেখতে পাচ্ছেন, আমি তো আপনাদের দেখতেও পাচ্ছি না। আর যেমন খুশি কমেন্ট করে দেবেন না, একটু ভাবনা চিন্তা করে করবেন।
আর এটাই তার একটাই কারণ, এক্সট্রা কিছু কারণ এটা করছি না। আর বিজ্ঞাপনের গল্প নয়, এটা নিয়ে পরে একবার একটা হিসেবের ভিডিও নয় পরে একদিন করে দেবো। আপাতত এটুকুনি বলতে চাই যে আমার কথা শুনে এই স্টকে 4-5 লাখ টাকা 3 লাখ টাকা ইনভেস্ট করবেন এরকম ব্যাপার নয়। আমি এরম বলবো না, আপনি ধরেই নিন। তার একটাই কারণ, শিখুন, শেখানোর চেষ্টা করছি। আর অন্যের জ্ঞান দিয়ে পয়সা করা যায় না। মানি মেকিং ইজ এ ভেরি টাফ জব। অর্থ উপার্জন করতে গেলে পরিশ্রম করতে হয়, প্রত্যেককে পরিশ্রম করতে হয়েছে। তাই যদি কিছু শিখে করেন সেটা কিন্তু ফাঁকা হবে না। তার একটাই কারণ, কিছু একটা বলে দিলেন, আমি কে যে আমি আপনাকে বড় বড় দুটো টিপসের নাম দিয়ে দেবো, আপনাকে একটা স্টক দিয়ে দেবো, বেড়ে গেলে খুব ভালো, আর লস হলে আপনার লস হবে, আমার কি যায় আসবে? তখন আপনি আমায় বলতে পারেন আপনার জন্য আমার ক্ষতি হয়েছিল, আর আমি তো টিপস বেচি না। তাই দেখুন না, শিখুন না, শেখার চেষ্টা করুন না। যে মুভিং অ্যাভারেজের কথাগুলো বলেছি, 150, 20, এই মুভিং অ্যাভারেজগুলো এখন শর্ট টাইমে 9, 15, 25, 35, 50, আমি ট্রেডিংয়েরও অনেক মুভিং অ্যাভারেজ বলবো ধীরে ধীরে ভিডিওতে। তাই এই মুভিং অ্যাভারেজগুলো দিয়ে দেখুন না, চোখটা সেট করুন না। সচিন তেন্ডুলকার লাস্ট টেস্ট খেলতে নামার আগেও 2300 বল নক করেছিল। আপনি মনে রাখবেন, স্টাডি, স্ট্র্যাটেজি, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, এইগুলোর ওপর দাঁড়িয়ে ট্রেড থাকে। তাহলে আবার ফিরে আসি ল্যাগিং অ্যান্ড লিডিং ইন্ডিকেটার্স। লিডিং ইন্ডিকেটার্স ধরুন 120 টাকা দাম চলছে, আপনি বুঝতে পারছেন এবার 122, 125, 126 টাকা হবে, আপনি একটা এন্ট্রি করলেন ইন্ডিকেটার্স দিয়ে। ল্যাগিংয়ের ক্ষেত্রে যেটা হয়, ধরুন 120 টাকাটা 115 টাকা এসে গেছে অলরেডি, এইবার আপনাকে মুভিং অ্যাভারেজের মাধ্যমে বলছে সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে চলে এসছে, এবার হয়তো 115 টাকা থেকে 111 টাকা যেতে পারে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মুভিং অ্যাভারেজ, সুপার ট্রেন্ড, এগুলো হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার্স। এগুলো ঘটনা হয়ে যাওয়ার পরে আপনাকে দেখায় স্টকেস্টিক অসিলেটর, আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, এমএসিডি, এগুলো দিয়ে কিন্তু মার্কেটের একটু মোমেন্টাম আগে বোঝা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে মুভিং অ্যাভারেজের মাধ্যমে কিন্তু আমরা অনেক বেটার ইনভেস্টমেন্ট করতে পারি উইথ ভলিউম, উইথ লজিক। এবার আরএসআইয়ের ক্ষেত্রে আমাকে যেমন অনেকে বলেছেন যে দাদা কেন আপনি 45 থেকে 65 একটা দাগ কাটতে চাইছেন, মানে ধরুন আরএসআইটা অনেকটা এটা একটা লাইন হয়, সেই লাইনের ওপরে এরকম ঢেউ থাকে। আমি দেখাচ্ছি, ব্যাপারটা অনেকটা এইরকম একটা লাইন হয়, এইরকম লাইনে দিয়ে ওপর দিকে 85, নিচের দিকে 0, এরকম এক 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 করে বাড়তে শুরু করে। নর্মালি আমি এক্সট্রিম কিছু পছন্দ করি না। আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটা একটা খুব ভালো ইন্ডিকেটার্স, এটা অনেক কাজে লাগে। কিন্তু ওই যে বললাম ভলিউম এবং মুভিং অ্যাভারেজ, আপনি ধরুন ওভারবট কন্ডিশন দেখাচ্ছে, 85 দেখাচ্ছে, এবং সেটা একটা রেজিস্ট্যান্সের টোপকে যদি চলে যায়, একটা ফার ওপরে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে ওপর থেকে যদি কিছুটা শেয়ার বেচা যায় অবশ্যই প্রফিট হয়। আর কী করে শেয়ার বেচা যাবে, কেনা যাবে, এই নিয়ে তো অনেক কথাই আমি বলেছি। লিডিং আর ল্যাগিং ইন্ডিকেটার্সের মাধ্যমে যে কাজ করা যায় এটা কিন্তু প্রতিষ্ঠিত। এইবার আসি কিছুটা মানি ম্যানেজমেন্ট। দেখুন, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে, আপনারা নর্মাল আইডিয়া আছে যে আপনার যে ক্যাপিটাল, এবার সবাই তো ট্রেডিংটা খুব শিখতে চাইছেন, তাই ট্রেডিংয়ের কথাই বলি। যদিও ইনভেস্টও এইভাবে করা যায়, আমরা নর্মালি কি দেখি যে ট্রেডিং ক্যাপিটাল কোনো একটা ট্রেডে তার 1%-এর বেশি লস করা কিন্তু উচিত নয়। এবার দেখুন, একটা খুব মজার ব্যাপার ঘটেছে গত সপ্তাহে। আমার একটা স্টুডেন্ট, তার অ্যাকাউন্টে 25,000 টাকা আছে। এবার সেখানে তার মনে হয়েছে একটা ছবি টবি দেখে, এবং আমার সঙ্গে আলোচনা করেছে, আমার মনে হচ্ছে সিলভার এখান থেকে পড়ে যেতে পারে। তা সেও একটা সিলভার বেচেছে। এবার 25,000 টাকা আছে, 25,000 টাকার 10% মানে 2500 টাকা, 1% মানে 250 টাকা। তাহলে অবভিয়াসলি যদি তার ক্যাপিটালের 1%, 2% লস হয়ে যায়, সে অটোমেটিক সদাটা কেটে দেবে। তা সে একটু ধরে রেখেছিল, 3% ক্যাপিটালের যেই হয়েছে, তখন আমার মনে হয়েছে খারাপ লাগছে যে ওকে বললাম 3% লস চলছে, প্রায় 750 টাকা লস চলছে। এলাম ছেড়ে দাও, কেটে দাও, যদি অনেকটা ওপরে চলে যায়। তখন সিলভার 93,200 এরম জায়গাতে বেচে ফেলেছে। আর আমার ক্লায়েন্ট বলে তো কিছু নেই, সবই আমার স্টুডেন্ট, তাদের টাকা লস হয়ে গেলে আমার খারাপই লাগে। আর এটা একটা ফিলিংস থাকে যে আমি বললাম মানুষটার ক্ষতি হয়ে গেল, তো অটোমেটিক সে কেটে দিয়েছে। এবং কেটে দেওয়ার পরের দিনই কালকে দেখলাম সিলভার পড়ে গেছে, মানুষটার 700 টাকা লস হয়ে গেল, কিন্তু রাখলে 1200 টাকা প্রফিট হতো। কিন্তু মুশকিল কি, যেহেতু অ্যাকাউন্টে 25,000 টাকা আছে, একটা সিলভার মাইক্রো ট্রেড করতে গেলে 12 থেকে 13,000 টাকা লেগে যায়। এটা তুমি আপনারা বলতেই পারেন যে স্যার অ্যাকাউন্টে তো টাকা ছিল, পরের দিন দেখলেও হতো। কিন্তু যখন কারোর সঙ্গে কোনো কথা বলা হয়, তার একটা দায়িত্ব থাকে, তার একটা দায় থাকে। আর যেহেতু ট্রেডিংয়ের রুল অনুযায়ী মূল যে ক্যাপিটাল তার 1%-এর বেশি আমি লস করতে পারি না, যেখানে 3% লস হয়ে গেছে, সতটা আগেই কেটে দেওয়া উচিত ছিল। তাই দিস ইজ কল মানি ম্যানেজমেন্ট। তাহলে আমি আমার টোটাল ক্যাপিটালের একটা ট্রেডের পিছনে 1%-এর বেশি লস করতে পারি না। এবং আমি যদি ইনভেস্ট করি, আমি আমার ক্যাপিটালের একটা স্টকের পিছনে কখনোই 3 to 5% লস করতে পারি না, এটা লিখে নিন।
আমি যদি সুইং ট্রেড করি, সুইং ট্রেড করলে 3 বা 5%-এর বেশি আমার যেন ক্যাপিটালের টোটাল লস না হয়ে যায়। আমি যদি ইনভেস্ট করি, ইনভেস্টে কখনও যেন 10%-এর বেশি লস না হয়ে যায়। মুভিং অ্যাভারেজ দিয়ে যদি দেখা যায়, এটা আমি বারে বারে বলছি, এটা মনে রাখবেন, মুভিং অ্যাভারেজ এবং আপনার ইন্ডিকেটার্স দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেও আপনার যদি মনে হয় যে এর যে স্টপ লসটা দাঁড়াচ্ছে সেটা আপনার মূল ক্যাপিটালের ওই স্টকটার জন্য যে টাকাটা আপনি নির্দিষ্ট করেছেন তার 5 to 10% লস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওই ইন্ডিকেটার্স বলুক আর সাপোর্ট রেজিস্ট্যান্স যাই বলুক অতক্ষণ ওয়েট করবেন না। আর যদি ওয়েট করতে হয় আপনাকে মনে রাখতে হবে, সেই যে বললাম কোয়ান্টিটি আগের দিন বুঝিয়েছি, যদি দেখা যায় ওই ছবি অনুযায়ী আপনার যটা আসছে তাতে আপনি 10টা শেয়ার নয় 5টা শেয়ার কিনতে পারবেন, তাহলে আপনাকে 5টা শেয়ারই কিনতে হবে। আর ভেরি রিসেন্ট শেয়ার মার্কেটের কিছু পরিবর্তন আসতে চলেছে, আমার মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। 2003-4 সালে আমরা যখন স্টক মার্কেটে কাজ করতাম তখন ফিউচার অপশান আমি জানতাম না, আপনারা শুনলে হেসে ফেলবেন। 1 সাল থেকে ট্রেডিং করার পরও 2008 সালে মার্কেট ক্র্যাশের আগে ফিউচার অ্যান্ড অপশান এই কথাটাকে আমি একটা কথা ভাবতাম, আমি জানতামই না অপশান মানে কলপুট হয়। ফিউচারে আমরা কিনে গেছি, আমরা স্টক কিনে গেছি, যদি জানতাম তাহলে মার্কেটে অন্তত যখন তেজিতে আছি আমরা মন্দি কাজ করার জন্য অন্তত কিছু পুট কিনে রাখতাম। যাই হোক, মানুষ ঠেকে শেখে। একটা সত্যি কথা মনে রাখবেন, স্টক মার্কেট যতক্ষণ না নিজে আপনি নিজের ট্রেডটা পাঞ্চ করছেন বা নিজের টাকা আপনি লগ্নি করছেন, যতক্ষণ না আপনার লস হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আসল স্বাদ পাবেন না। আমাদের সিনিয়ররা বলতো সেই স্টকে এমন স্টক কিনবি যে স্টক যেন 6 মাস দাম না বাড়ে। আমরা তখন ছোটো ছিলাম, চঞ্চল ছিলাম, কথাটার মানে বুঝতাম না। এইটুকুনি বুঝেছি যে স্টকগুলো কিনেছি 6 মাস দাম বাড়েনি, সেগুলোই একদিন ওয়েলথ তৈরি করে দিয়েছে। এইভাবে আমাদের ধৈর্য বাড়ানোর চেষ্টা করেছেন। আজকে মার্কেট অনেক বড়, মার্কেটে কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। অনেকের রাগ হয়েছে, রাগ করার কোনো জায়গা নেই। 2003-4 সালেও আমরা জানতাম ফিউচারে কাজ করা মানে বড় লোকদের ব্যাপার, ও আমাদের কাজ নয়। তাই আমরা ইকুইটিতে কাজ করেছি, ইকুইটিতে ইনভেস্ট করেছি। আজকে শুনছি প্রপোজাল, ইটস নট আ ল, প্রপোজাল শুনছি প্রফিটের 30% আসবে, সেই নিয়ে একটা ভিডিও আমি বলেছি। আরও শুনেছি সেবি 7টা প্রপোজাল দিয়েছে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে, যাতে নর্মাল লোকের লস না হয়। আমার মনে হয় এটা নর্মাল লোকের লসের জন্য নয়, এটার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমি একটু ডাটা নিয়ে নিই, আর একটু ডেটা জোগাড় করে আমি এটা নিয়ে আরও ভিডিও করব। তবে মনে রাখবেন 5 লাখ টাকার মার্জিন 30 লাখ টাকা হবে কি না এটা রাগ দেখিয়ে কোনো লাভ নেই। বছর 3 আগে মার্জিন যেমন ব্যাঙ্ক নিফটি তখন কাজ করতে 97,000 টাকা লাগে, এটা 25% মানে ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে 15-16 হাজার টাকা লাগতো। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, কালকে রাত্রে যে ভিডিওটা করেছি তাতে বলা আছে দেখবেন, এখন 100% মার্জিন লাগছে। মানে আগে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে যদি 97,000 টাকাটা ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে মার্জিন মানি লাগে, তাহলে তখন কিন্তু 4 দিয়ে ভাগ করুন, মানে 16,000 টাকা লাগতো। পরে সেটা হলো 32, তারপরে ধীরে ধীরে বেড়েছে, এখন তো পুরো মার্জিনে কাজে লাগে। তাই এইটাই হয়তো আমার মনে হয় ইন্ডেক্সের কাজে আগে যেমন ছিল মেগা আর মিনি, মানে বড় নিফটি ছিল তারপরে একটা মিনি নিফটি ছিল, হতে পারে ইন্ডেক্সের কাজের জন্য এরকম হবে। তবে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন উইকলি যে এক্সপায়ারি তার পক্ষে নই। আর হিরো ইয়া জিরো এই কথাটা কিন্তু একটি বিশেষ হিন্দি চ্যানেলের মাধ্যমে মার্কেটে এসছে। যারা ট্রেড করতে আছেন তারাই ভাবছেন আমি জিরো টাকার অসুবিধা নেই, আমি রিস্ক নেব। দেখুন আমি যতটুকুনি বুঝতে পেরেছি, যদি 2 টাকা ইকুইটি মার্কেটে ভলিউম হয়, 2000 টাকা ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে ভলিউম হচ্ছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভলিউম ইন্ডিয়ান স্টক মার্কেটে হচ্ছে। প্রচুর লোকের টাকা নষ্ট হচ্ছে, টাকা তৈরি কিন্তু অতটা হচ্ছে না, তার জন্যই হয়তো নিয়মগুলো আসতে চলেছে। তাহলে আজকে আমি প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিলাম, আগের রাত্রে ভিডিওটা নিয়ে বললাম, লিডিং অ্যান্ড ল্যাগিং ইন্ডিকেটার্স নিয়ে বললাম, মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা বললাম। যারা আমাকে স্টক কিনতে চাইছেন আমার কথা শুনে তাদের কিছু উত্তর দিলাম। ভিডিও দেখতে থাকুন। কিছু কিছু স্টকের আলোচনা তো আমি করি, কিন্তু যেহেতু আমার হাত পা বাঁধা, আমি তো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমি কোনো ডাইরেক্ট কোনো স্টকের কথা বলতে পারি না। মার্কেট নিয়ে যেগুলো বলছি দেখছেন মার্কেটে সেই ঘটনাগুলো ঘটছে। যদি উইথ প্রপার স্টপ লস কাজ করেন নিশ্চয়ই আপনাদের লাভ হবে। আজকেও প্রায় 18-19 মিনিট হয়ে গেল। একটু লিখে নেবেন না, যা করবেন আমি যেগুলো বলছি একটু লিখে নেবেন, একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মুভিং অ্যাভারেজ দেখে চোখটা সেট করার চেষ্টা করুন। মনে রাখবেন চোখ, ব্রেন আর আপনার নার্ভ এইগুলোকে এক লাইনে যদি আপনি নিয়ে আসতে পারেন তবেই আপনি ট্রেডিং করতে পারবেন। ট্রেডিংয়ের সবচেয়ে যে পপুলার পদ্ধতিগুলো সেগুলো বলার আগে আমি মানি ম্যানেজমেন্ট যেটা বলতে চাইলাম এটা বুঝুন। আপনার স্ট্র্যাটেজি, আপনার চার্টের ছবি যদি আপনাকে বোঝায় যে এখানে আমার মূল ক্যাপিটালের এই ট্রেডটার জন্য যদি 1% লস করতে চাই, আর সেই লসটা যদি আমার ছবি অনুযায়ী অনেক বেশি রিস্ক হয়, তাহলে রিস্ক প্রফিট রেশিও বলে স্টক মার্কেটে একটা ব্যাপার থাকে। আমার যদি রিস্ক বেড়ে যায় আমি ট্রেডিংয়ে সেই প্রফিটটা করার রিস্ক নেব না। 400 টাকা প্রফিট করতে গিয়ে যদি 400 টাকা লাভ করার একটা চান্স থাকে, আমরা এরকম রিস্ক নিয়ে থাকি। দেখবেন সবচেয়ে কমন লোকে বলে ট্রেডিংয়ে রিস্ক 1:1 নিন, মানে 1 টাকা লাভ করতে গেলে
গেলে 1 টাকা লসের আমি রিস্ক নেব, বা 1:2, 2 টাকা লাভ করব, 1 টাকা রিস্ক নেব। ট্রেডিং করতে গিয়ে দেখবেন এসব নিয়ম মানা যায় না, আপনি ইনভলভ হয়ে পড়বেন। যদি 10টা ট্রেড করেন, যদি 1:1 আপনি কাজ করতে চান, ধরুন 5টা ট্রেড করেছেন, 5,000 টাকা লস হয়েছে, তাহলে বাদ বাকি 5টা ট্রেডে 5,000 টাকা লস হলো, আপনার জিরো হলো, তাহলে অন্তত 60% অ্যাকুরেসি আপনার চাই। আপনি যে কোনো নীতি, যে কোনো স্ট্র্যাটেজি করে আপনি যদি ট্রেড করে যান, আমি এটাকে বলি 21 ট্রেডিং রুলস। একটা স্ট্র্যাটেজির ওপরে দাঁড়িয়ে অন্তত মিনিমাম 21টা ট্রেড যদি না করা যায়, সেই স্ট্র্যাটেজির ওপরে কোনো দিন ভরসা আসতে পারে না। তাহলে 21টা ট্রেড না বলে আমি 10টা বলি, তাহলে 10টা ট্রেড করলে অন্তত 6টা ট্রেডে প্রফিট হতে হবে। আর 1:2 করলে, ধরুন আমি 1,000 টাকা করে লস করছি, 5টা ট্রেডে 5,000 টাকা লস করেছি, তাহলে পরবর্তী 5টা ট্রেডে 2,000 টাকা যদি করে লস আমি প্রফিট করি, তাহলে অন্তত 10,000 টাকা প্রফিট হবে, কেটে কুটে আমার কাছে 5,000 টাকা থাকবে। কিন্তু বইয়ে যা লেখা থাক, আমরা দেখেছি, আমরা আমাদের ছাত্রছাত্রীদের ট্রেড করা নিয়ে দেখেছি, ট্রেডিংয়ের সময় এই ধরনের ডিসিপ্লিন মানা যায় না। আমরা যতই বলি যে আমরা কি করব, কি না করতে পারবো, আমি সবচেয়ে ভালো দেখেছি আপনি যদি কম লসে বেরিয়ে যেতে পারেন, কম লসে ট্রেড থেকে বেরিয়ে যাওয়াটা আগে বেশি জরুরি, তাহলে প্রফিট অনেক সময় বেশি হয়ে যায়। আবার বলি, মার্কেটে থাকতে থাকতে ম্যাজিক হয়, ম্যাজিক করতে শেয়ার মার্কেটে আসবেন না। ও হ্যাঁ, মিউচুয়াল ফান্ড নিয়ে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। মিউচুয়াল ফান্ড নিয়ে আমার যে অনুভূতি, সেটা আমি ইউটিউবে বলবো না। তার একটাই কারণ, অনেকেই মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, ইটস ওকে, ভেরি গুড। কিন্তু আমি এটুকুনি বুঝি যে আজকে এত বুলিশ মার্কেটে 13, 14, 15, 16% প্রফিট দিচ্ছে। আমি যদি স্টক ঠিক জায়গায় কিনতে পারি, তাতে অনেক বেশি টাকা প্রফিট হয়। আর তার ওপরে আজ বুঝবেন না, আজ ভাবছেন একটা জাস্ট মুভিং অ্যাভারেজ নিয়ে স্যার কি বলছেন। আমার এই মুভিং অ্যাভারেজগুলো যদি একবার ব্রেনে নিতে পারেন, একবার যদি নিজের হ্যান্ড আই কোঅর্ডিনেশন তৈরি হতে পারে, এই মুভিং অ্যাভারেজগুলো দিয়ে অনেক টাকা প্রফিট করা সম্ভব। আজকে ইন্ডিকেটার্স দুভাগে বিভক্ত, সেটা বললাম, RSI মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বললাম। আর একটা কথা মনে রাখবেন, মানি ম্যানেজমেন্টই শেষ কথা। আর যদি কখনো ট্রেড করতে গিয়ে টানা 10টা ট্রেড আপনার লস হয়ে যায়, থেমে যান, আপনার স্ট্র্যাটেজি ঠিক জায়গাতে নেই। অনেকে বলবে 100টা ট্রেড করুন, 200টা ট্রেড করুন, অত টাকা কে দেবে? 100টা ট্রেডের যদি 100টা লস হয়, অত টাকা কেউ দেবে? কেউ দেবে না, টাকা আপনার লস হবে। আজকের মতো এখানেই রাখি, হ্যাপি উইকেন্ড। আবার যদি কিছু ভালো তথ্য পাই আমি দেব। আর রুলস অ্যান্ড রেগুলেশনে যে পরিবর্তন আসছে, তা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। ভিডিও দেখতে থাকুন, আর একটু লিখুন, একটু দেখুন, দরকার হয় ভিডিওগুলো বারে বারে চালিয়ে দেখুন। আর যেগুলো পড়াচ্ছি সেগুলো অন্তত চার্টে নিয়ে দেখুন। এমন কিছু কঠিন নয়, ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করুন। যে কাজে ভালোবাসা থাকে, তাতে একদিন নিশ্চয়ই সাফল্য আসবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, রোগ থাকতে হয়, একটু রোগ না থাকলে হবে না, রেডিমেড কিছু হবে না। আমার কাছে আপনারা আসতেই পারেন, যোগাযোগ করতেই পারেন, কিন্তু যদি ভাবেন আমি কিছু ভালো স্টক বলে দেবো আর প্রফিট হবে, না, এভাবে হবে না। দেখুন, আমি চার্ট দেখছি, স্কুল থেকে এসে ফিরে একটু চার্ট দেখে নিচ্ছি, দেখার চেষ্টা করছি ব্যাঙ্ক নিফটি তাই হয়েছে কি না। তাহলে একটা সাধারণ মানুষ হিসেবে আপনারাও খুব বোকাশোকা, আমার যারা সাবস্ক্রাইবার আমাকে দেখছেন, এতক্ষণ সহ্য করছেন, তাহলে যে ভিডিওতে যা যা বলেছি সত্যি বিক্রি করছে তো, নিচে পড়ে যাচ্ছে তো? তাহলে দুদিনে শুধু ব্যাঙ্ক নিফটির টার্নওভার যদি বলি, অন্তত 130 লক্ষ কোটি, 60 লক্ষ কোটি এক এক দিনে টার্নওভার হয়। তাহলে একজন সাধারণ মানুষ আপনাদের এটুকুনি বলতে পারছে তো, যার ভ্যালুয়েশন কিন্তু শুধু ব্যাঙ্ক নিফটির একটা কন্ট্রাক্টে 1 কোটি, 1000 কোটি নয়, 120 লক্ষ কোটি টাকার। এটা কোনো বিজ্ঞাপন নয়। আমি বলতে চাইছি, আমার মতো সাধারণ মানুষ যদি মার্কেটকে সিরিয়াস নিয়ে একটু পড়াশোনা করে, একটু আলোচনা করে এই জায়গাতে আসতে পারে, আপনাদের পক্ষেও সম্ভব। আজ থেকে শুরু করুন। তবে নিজের কষ্টের টাকা নিয়ে স্টক মার্কেটে কোনো রকম জুয়ো খেলবেন না। ইনভেস্ট করা একটা অভ্যাসের মধ্যে রাখুন, কিছু কিছু ইনভেস্ট করুন, অবশ্যই প্রফিট হবে। আর ট্রেডিংটাকে নেশার জায়গায় নিয়ে যাবেন না, যদি ব্যবসার জায়গায় নিয়ে যান, আমি দেখেছি এখান থেকে 2 পয়সা প্রফিট হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।